পত্রিকার বিশ্লেষণ নিয়ে আসি। আজকে 27শে আগস্টের আনন্দবাজার পত্রিকার আমরা বিশ্লেষণ করব। তো সব থেকে প্রথমে আমরা প্রথমে যে খবর রাখবো, নেপালে বন্যা হয়েছে। নেপালে একটা ভোটেকোশি ভোটেকোশি বলে একটা নদী আছে, ওই নদীতে বন্যা দেখা দিয়েছে। এবং বিশেষ করে ওইখানে কৈলাস এবং মানস সরোবরে বিভিন্ন দেশের পর্যটক, আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ থেকে অনেকে গিয়েছে। হ্যাঁ, ওই জন্য ওই জায়গাটাতে অনেক বিদেশি নাগরিকও কিন্তু আটকে পড়েছে এবং নিখোঁজ হয়ে গেছে। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, হড়পা বান এসেছে। অর্থাৎ হড়পা বান মানে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে অতর্কিত যদি প্রচুর পরিমাণে জল চলে আসে, ওই ঘটনাটাকে হড়পা বান বলে থাকে। আমরা নিচেও বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে, জলস্রোতে সেতু। এবং ওখানে যে নোয়াকোটা জেলাটাও কিন্তু ওখানে জলে, বন্যাতে প্লাবিত হয়ে গেছে আর কি। এবং পশ্চিমবঙ্গ থেকে যে 32 জন পর্যটকের একটা টিম গেছিল, তাদের সঙ্গে কিন্তু বর্তমানে আর যোগাযোগ করা যাচ্ছে না। এই ব্যাপারে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে। ঠিক আছে, যারা গিয়েছেন ওদের তথ্য অনুসন্ধান করে এখানে সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শরণ নিলেন সুদীপরা। অর্থাৎ সুদীপরা বলতে আমরা জানি সম্প্রতিকালে বিধানসভা নির্বাচনের পর 20 জন তৃণমূল সাংসদ এনসিপিআই পার্টিতে যোগদান করেছিল, কিন্তু বাস্তবে দেখা গেল যে এনসিপিআই কোনো রাজনৈতিক দলের নামেই কিন্তু ছিল না। হ্যাঁ, সেক্ষেত্রে তাদেরকে কিভাবে সম্মতি দেওয়া হয়েছিল, কেন জয়েন করা হয়েছিল? আর সুপ্রিম কোর্টের একটা রায়ও ছিল যে এরকম ভাবে কিন্তু একটা সিম্বলে জিতে আর একটা সিম্বলে যেতে পারেন না। যেতে তখনই পাবেন যদি মূল তৃণমূল যদি যায়, তাহলে সেক্ষেত্রে সম্ভব হতো। এবারে তাহলে এক্ষেত্রে হয়তো 20 জন সাংসদ এটাই দাবি করছে যে আমরাই মূল তৃণমূল, এবং বাকি যারা আছে ওরা মূল তৃণমূল নয়। বাকি যে 6-7 জন মতো থেকে গেছে, টোটাল তো 28 জন এমপি ছিল। তো এই ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট গিয়েছে ব্যাপারটা। এবারে সুপ্রিম কোর্ট যাওয়ার সঙ্গে সঙ্গে 20 জনকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে যে আপনাদের সদস্যপদ কেন খারিজ হবে না, কোন আইনের ভিত্তিতে আপনারা এনসিপিআই দলে যোগদান করেছেন, এটা জানতে চাওয়া হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে লোকসভার স্পিকারের থেকেও এটা জানতে চাওয়া হয়েছে। আর যেহেতু এটা অভিযোগটা 18 জুন করা হয়েছে, এটার একটা নিয়ম আছে যে স্পিকারকে কিন্তু এই ধরনের ব্যাপারের ক্ষেত্রে 90 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। তো সেক্ষেত্রে 90 দিন হলে দেখা যাচ্ছে যে 17ই সেপ্টেম্বর কিন্তু 90 দিন হচ্ছে, তার মধ্যে থেকে কিন্তু স্পিকারকে এই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, তো 20 জনের যে বলছে যে আইন অনুযায়ী বিষয়ের বিপরীত, এটা আইনজীবীরাও বলছে। এখন আগামী দিনে দেখার বিষয়। আমি এই ধরনের বিষয় পড়াতে গিয়ে আমি বারবার বলেছি যে কিছু জিনিস হয়তো পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার বিচারে সিদ্ধান্ত নেওয়া হলো, সেটা কিন্তু আদালতে গিয়ে ওরা বিচার হয়। এমনটা নয় যে পার্লামেন্ট যেটা বললো ওটাই সবাইকে মেনে নিতে হবে। ঠিক আছে, পার্লামেন্টের বিষয় নিয়েও কিন্তু আদালত বিচার করতে পারে। জলচুক্তিতে আপত্তি জেডিইউ, জনতা দল ইউনাইটেড। অর্থাৎ জনতা দল ইউনাইটেড হচ্ছে কোথাকার, বিহারের। বিহারের হচ্ছে নীতিশ কুমার যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে জনতা দল ইউনাইটেড, যেটা কিন্তু কেন্দ্রের যে বিরোধী কেন্দ্রের যে এনডিএ সরকার আছে, অর্থাৎ বিজেপি সরকারের যে শাসন মানে জোট সঙ্গী জেডিইউ, তারাই কিন্তু আপত্তি জানাতে। কারণ আমরা জানি ভারতের সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি হয়েছিল, ফারাক্কা চুক্তি, 12ই ডিসেম্বর 1996 সালে। ওই চুক্তিতে 30 বছর অব্দি চুক্তির সময়সীমা ছিল, যেহেতু ওই ফারাক্কার জল দিয়ে বাংলাদেশকে কিন্তু সহযোগিতা করা হবে। কিন্তু এই ব্যাপারে যারা আপত্তি তুলছে, এরা চাইছে যে না, আমরা আর গঙ্গা নদীর জল আমরা বাংলাদেশকে আমরা আর দেব না। কারণ আমাদের দেশে আমরা স্টোরেজ করতে চাই, এবং আমাদের যে সমস্ত জায়গাগুলোতে জলের অভাবে চাষবাস হয় না, আমরা কিন্তু স্টোরেজ করার পর আমরা সেই সব জায়গাগুলোতে কিন্তু জল পৌঁছে দিতে চাই। এটা বিহারের রাজনৈতিক দল জেডিইউ চাইছে। ঠিক আছে, বিহার চাইছে কারণ বিহারের মানুষের জনস্বার্থের ব্যাপার আছে। এবারে জেডিইউ যদি এইখানে এই পদক্ষেপ নিতে না পারে, তাহলে তাদের ভোট ব্যাংকে আঘাত পড়তে পারে, সেই জন্য তারা এই পদক্ষেপ নিতে চাইছে। আবার এই ধরনের ব্যাপার যদি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভারতের ভালো নয়। কেন ভালো নয়? কারণ বাংলাদেশের বর্তমান যে তারেক রহমান সরকার রয়েছে, ওনারা কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনাকে যেন কোনো রকম ভাবে আহ ভারত থেকে যেন কোনো রকম প্রেস বিবৃতি করার সুযোগ যেন না দেওয়া হয়। কিন্তু শেখ হাসিনা ভারত থেকে প্রেস বিবৃতি করে বলেছেন যে ডিসেম্বর মাসেই তিনি বাংলাদেশ ফিরতে চান। এই ব্যাপারে তারেক রহমানের 21শে আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল, এই সফর উনি কিন্তু বাতিল করেছেন। ঠিক আছে, সঙ্গে ভারতের একটা সম্পর্ক খারাপ হওয়ার জন্য এখন ভারত চাইছে আরো দেশগুলোকে নিজের পাশে রাখার জন্য। তো সেক্ষেত্রে আবার যদি এখন এই চুক্তিটা ভারত যদি না সই করে, তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা আশঙ্কা থাকছে আর কি। এখন দেখার বিষয় আগামী দিনের সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়।
বড় নিয়োগের প্রস্তুতি শুরু করতে চলছে পাবলিক সার্ভিস কমিশন। আমরা সম্প্রতিকালে দেখেছি যে 8ই সেপ্টেম্বর জুডিশিয়াল স্তরে চূড়ান্ত পর্বের পরীক্ষা হবে, যেটা 24 সালের নোটিফিকেশন ছিল। অর্থাৎ ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের যেমন পরীক্ষা হয়, সেরকম ডাব্লিউবিসিএস জুডিশিয়ালেরও পরীক্ষা হয়। তো তার চূড়ান্ত পরীক্ষাটা হবে 8ই সেপ্টেম্বর। আর সম্প্রতিকালে পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে থাকে, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস বা ক্লারিক্যাল পরীক্ষা নেওয়ারও কথা বলা হয়েছে। হ্যাঁ, সেখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে ওবিসি সংরক্ষণের ভিত্তিতে 7%-এর কত মানে সিট তৈরি করা যেতে পারে। আগে যেহেতু 17% অনুযায়ী ভ্যাকেন্সি প্রায় আজকে 10 বছর ধরে সেই অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্টের প্রস্তুতি থাকতো, এখন যেহেতু 7%, সেখান থেকে কত হতে পারে। ঠিক আছে, এর আগেই তো সরকার ঘোষণা করে দিয়েছে এইবার ফর্ম ফিল আপ এর জন্য আর কোনো নতুন করে টাকা লাগবে না। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পর তৃণমূলের দুটো ভাগ হয়েছে, ঋতব্রত তৃণমূল আর কালীঘাট তৃণমূল বলে যাদেরকে পরিচিত করা হয়েছে। তো 21শে জুলাই নিয়ে দুজন রাজনৈতিক দলকে দুটো জায়গায় জায়গা দেওয়া হয়েছিল। সে একই রকম ভাবে টিএমসিপি যে ছাত্র পরিষদের তাদের যে প্রতিষ্ঠা দিবস, সেটা 28শে আগস্ট আছে। তাহলে সেই ব্যাপারেও ওখানেও কিন্তু দুটো ভেদাভেদ লক্ষ্য করা গেল, এবং দুটো দলকে দু জায়গায় সভা করার অনুমতি দেওয়া হয়েছে। শুভেন্দুকে দলের সংসদীয় বোর্ডে চর্চা, অর্থাৎ আমরা দেখেছি সম্প্রতিকালে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে করা হয়েছে, এবং নীতিন নবীন এগুলা তিনি ঘোষণা করেছেন। এবারে এগুলা ঘোষণা করার সঙ্গে সঙ্গে সংসদীয় বোর্ড গঠন করার ব্যাপার থেকে যে কোনো রাজনৈতিক দলের সংসদীয় বোর্ড গঠন করা, যেখানে হেভিওয়েট প্রার্থী থাকবে, কেন্দ্রীয় মন্ত্রীদের রাখতে হয়। ঠিক আছে, এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও কিন্তু এই বোর্ডে রাখার ব্যাপার থাকে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এটা এখন চর্চা হচ্ছে, তাহলে ওনাকেও কি বোর্ডে রাখা যেতে পারে? রাজনৈতিক খবরগুলো আপনারা ব্যক্তিগতভাবে নেবেন না, ঠিক আছে? আমরা যে যার মতো করে সবাইকে ভোট দেবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এগুলো আলোচনা করার কারণ হচ্ছে, কারণ আজকে যিনি রাজনৈতিক চরিত্র, আগামী দিনেই কিন্তু তিনি মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী হচ্ছেন। এই জন্য আমরা আগের থেকে যদি ওই ব্যক্তিত্বগুলো নিয়ে স্টাডি করতে থাকি, তাহলে আমাদের পরবর্তীকালে নাম মনে রাখতে সুবিধা হয়। বইমেলায় এবার গিল্ডের সঙ্গে আরো দুই প্রতিষ্ঠান। আচ্ছা, আমরা জানি কলকাতাতে আন্তর্জাতিক বইমেলা হয়, এবছর 50তম বর্ষের আয়োজন। তো সচরাচর আগে কি হতো, বইমেলাতে কি হতো যে ওই মানে একটা সংগঠনই কিন্তু বইমেলা, বুক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ড, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ডেই কিন্তু ওটার আয়োজন করতো। কিন্তু এখন থেকে শুধু এই সংস্থায় নয়, এই সংস্থার সঙ্গে থাকছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ পূর্বাঞ্চলের সংস্কৃতি কেন্দ্র। কারণ পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, কারণ আমাদের পশ্চিমবঙ্গটা পূর্ব দিকে আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ওই জন্য পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র। আর কি, ন্যাশনাল বুক ট্রাস্ট। এখন থেকে তাহলে এই দুটো সংগঠন কিন্তু কলকাতায় আন্তর্জাতিক বইমেলার আয়োজকের সঙ্গে যুক্ত থাকছে। তাহলে টার্বুনলে আরজি ঝুলে দুর্ভোগে রাখি খুশিনারা। অর্থাৎ আমরা জানি পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের পূর্বে এসআইআর করা হয়েছিল, এবং এসআইআর পরে কিছু মানুষের নামের বাধা বিপত্তি দেখা দিয়েছিল, ওগুলাদের ট্রাইব্যুনালে ওদের নাম রাখা হয়েছে। এবারে ভোটের আগে তো সবার নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এখন ঘোষণা হয়েছে যে যাদের অনেক সময় বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলা হচ্ছে, যে কোনো প্রকল্প, আবাস যোজনা বলুন না কেন, অন্নপূর্ণা যোজনা, তাহলে যে কোনো যোজনার সময় অনেক সময় বলা হচ্ছে যে ভোটার তালিকাতে যারা নাম নেই ওনারা কিন্তু পাবেন না, বা কখনো বলছেন যে যারা যারা হয়তো ট্রাইব্যুনালে আছেন। তো এই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘোষণা হওয়ার জন্য কি হচ্ছে, তাহলে যাদের নামগুলো এখনো খারিজ হচ্ছে না মানে কি, ধরুন আপনার নামটা ভোটার তালিকা থেকে বাদ হয়েছে, কেন বাদ হয়েছে, তাহলে আপনাকে একটা কারণ বলা হবে যে আপনার এই ডকুমেন্টসটা ঠিক নেই। তাহলে যদি মানুষ কারণটা জানতে পারে, তাহলে সে কি করবে, ডকুমেন্টসটা ঠিক করতে পারবে, তাহলে তার ভোটার লিস্টে আবার নামটা তৈরি হবে, তাহলে সে যে হ্যাঁ আমার ভোটার তালিকায় নাম আছে, তাহলে যে কোনো জায়গায় সে প্রায়োরিটি বা অগ্রাধিকারের ব্যাপারে এগিয়ে থাকবে। যে কোনো কাজকর্ম করতে গেলেই তো এখন এই ব্যাপারগুলো লাগছে। তাহলে সেক্ষেত্রে মানুষরা চাইছে যে তাড়াতাড়ি ট্রাইব্যুনালে যে সমস্ত ব্যাপারগুলো ঝুলে আছে ওগুলোর জন্য নিষ্পত্তি করা হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি আহ, যে বিপর্যয় মোকাবিলার লোকেরা জিসিপিতে করে একটা বৃদ্ধাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। এটা কোথায়? নোয়াকোট জেলায়। ঠিক আছে, এক ভয়াবহ দৃশ্য দেখা যাচ্ছে এখানে। সারা বিশ্বে ভিসা ইন্টারভিউ স্থগিত ট্রাম্প প্রশাসনের। অর্থাৎ আমরা জানি, আমরা
ধরুন আপনি আমেরিকাতে যেতে চাইছেন বা যে কোনো দেশ, তাহলে কি হয়, ভারতে আমেরিকার দূতাবাস থাকে। এটা প্রত্যেক দেশেই, আমেরিকায় ভারতের দূতাবাস আছে। প্রত্যেক দেশে যে হাই কমিশনার বা কমিশনার যেটাকে বলা হয়, যেমন আমরা সম্প্রতিকালে দেখেছি বাংলাদেশে ভারতের কমিশনার দীনেশ ত্রিবেদী আছে, ঠিক আছে। তাহলে দীনেশ ত্রিবেদী কি করবেন, উনি বাংলাদেশের যদি কোনো নাগরিক ভারতে আসতে চান, ওখানে উনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে যোগাযোগ করবেন, দীনেশ ত্রিবেদী ওনার সবকিছু ওদের দেশের সঙ্গে যাচাই করে তারপরে পারমিশন দিবেন, তাহলে আপনি আসতে পারবেন। এটা আন্তর্জাতিক নিয়ম আছে। ঠিক একই রকম ভাবে উম, আমেরিকারও বিভিন্ন হাই কমিশনার থেকে আরম্ভ করে তাদের অফিসারেরা, বিশেষ করে ভারতবর্ষে ইন্ডিয়ান ফরেন সার্ভিস থেকে যারা যায়, উনারা কিন্তু এখানে ওই ওই অ্যাপয়েন্টমেন্ট পান আর কি ওইগুলাতে, বাইরের দেশে যারা থাকেন। তাহলে এরকম ভাবে আমেরিকা দেশেতে যাওয়ার জন্য আমেরিকারও হাই কমিশনাররা বিভিন্ন দেশে তাদের আছে দপ্তর, ওইখানে ওনারা আছেন। তো এইখানে বলা হয়েছে যে এখন আপাতত ভিসা বন্ধ থাকবে। আমেরিকার তরফ থেকে একটা বন্ধ থাকলে তো যুক্তি দিতে হবে, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে বিদেশে যায়, কেউ পড়াশোনার জন্য, কেউ চিকিৎসার জন্য, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ওনারা বলছেন যারা এই কাজে আমরা থাকছেন তাদের দেবো। এই ট্রেনিং এর জন্য ওনারা ট্রেনিং এর কাজে ব্যস্ত থাকবেন। এখন এই ট্রেনিং চলাকালীন আপাতত ভিসা কাউকে দেয়া হবে না, বা ভিসার ইন্টারভিউ স্থগিত থাকছে, মানে বন্ধ থাকছে। তবে পরবর্তীকালে কবে কিন্তু শুরু হবে সেই ব্যাপারেও কিন্তু ট্রাম্প প্রশাসন কিছু ঘোষণা করেননি। সীমান্ত নির্ধারণের কাজ কি চীনের দাবি মেনেই? আমরা সম্প্রতিকালে আমরা জানি আসন্ন ব্রিক্স সম্মেলন খুব আগামী মাসে আমাদের দেশে ব্রিক্স সম্মেলন রয়েছে। তাহলে ব্রিক্স সম্মেলনে সারা বিশ্বকে কোণঠাসা করার জন্য ভারত চীনকে এবং রাশিয়াকে পাশে পেতে চাইছে, ঠিক আছে। তো এই জন্যই আমরা দেখেছি সম্প্রতিকালে অজিত ডোভাল উনি চীনে সফরে গিয়েছেন, এবং এস জয়শঙ্কর উনি রাশিয়া সফরে গিয়েছিলেন। তো 2005 সালে ভারত এবং চীনের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যদি সীমান্ত নির্ধারণ করা হয় তাহলে একদম পাকাপাকি ভাবে নির্ধারণ করা হবে, টুকরো টুকরো ভাবে কিন্তু সীমান্ত নির্ধারণ করা যাবে না। কিন্তু এখন আমরা সম্প্রতিকালে দেখেছি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মন্তব্য তুলছেন যে আমাদের যে সমস্ত জায়গাগুলোতে চীনের সঙ্গে ভারতের বর্ডার আছে সেখানে কিন্তু চীনা সেনারা কিন্তু টহল দিচ্ছে। এই ব্যাপারে ওনারা মন্তব্য করেছেন। এই মন্তব্যে যাতে চীনে কোনো এফেক্ট না পড়ে, সেই জন্য কিন্তু দ্রুত কিন্তু অজিত ডোভাল চীন সফরে গিয়ে এই ব্যাপারটা সমঝোতা করার চেষ্টা করেছেন, ঠিক আছে। এবারে যদিও অনেকে বলছেন যে 2005 সালে এরকম সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এখন সরকার চাইছে না, যে আমরা ধীরে 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 যতটা বর্ডার, মানে একটা বর্ডারের A to Z পুরাটা কিন্তু যে সমস্যাজনিত ব্যাপার এটা নয়। মূলত বর্ডার গুলাতে যেটা কি হয়, এমনি যদি সমতল থাকতো তাহলে বেড়া দেওয়া কোনো ব্যাপারই ছিল না, যে কোনো জায়গায় বেড়া দেওয়া যেত। কিন্তু যখনই সমতল থাকছে না, এমনি সমতল জমি হলে কি হয়, আমাদের ল্যান্ড মেজারমেন্ট করতে অসুবিধা হয়। সচরাচর আমাদের বাড়িতে বা যে কোনো জায়গায় দেখি অসুবিধা হয়, ল্যান্ড মেজারমেন্ট ইজ এ ভেরি ডিফিকাল্ট প্রসেস যাকে বলা যায়। এবারে ওই ভারত বাংলাদেশ বলুন কেন, ভারত পাকিস্তান বলুন কেন, ওখানে কি হয়, হয়তো সমতল আছে, কোথাও জলাভূমি আছে, কোথাও ঘন জঙ্গল আছে, কোথাও হিমবাহ আছে, কোথাও বরফের স্তূপ আছে, যার ফলে ওই জায়গাগুলোকে নির্ধারণ করতে সমস্যা হয়ে থাকে। এই জন্য এখন সরকার চাইছে যে জায়গাগুলোকে নির্ধারণ করা যাবে ওইগুলো ধীরে ধীরে নির্ধারণ করতে চাইছে, ঠিক আছে। তো মূলত ভারতের সঙ্গে চীনের যে জায়গাগুলোতে বর্ডার শেয়ার করেছে, লাদাখের একটা প্রান্ত থাকছে, এবং উত্তরাখণ্ড আর সিমলার কাছে একটা প্রান্ত থাকছে, আর আরেকটা থাকছে সিকিম অরুণাচল প্রদেশের কাছে। ঠিক আছে? যুগের দাবি বলতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই আমাদের যে বিচারপতি ছিল, প্রধান বিচারপতি, আমি জাস্ট কম্পারিজন করছি এটা বোঝার জন্য, সুজয় পাল ছিলেন। সুজয় পাল চলে যাওয়ার পর না এখন কিন্তু অ্যাক্টিং চিফ জাস্টিস, অর্থাৎ মানে কার্যনির্বাহী প্রধান বিচারপতি আছেন আমাদের তপব্রত চক্রবর্তী, উনি কিন্তু তাহলে বিচার করছেন। ঠিক রাজস্থান হাইকোর্টেও চিফ জাস্টিস না থাকার জন্য ওখানে অ্যাক্টিং চিফ জাস্টিস কার্যনির্বাহী প্রধান বিচারপতি ছিলেন সঞ্জীব প্রকাশের বিরুদ্ধে বিরুদ্ধে সূর্যকান্ত, মানে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন। কে চিঠি দিলেন? শীর্ষ কোর্টের বিচারপতি, মানে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি সন্দীপ মেহতা। উনার দাবি কি, যে রাজস্থানে উনি কি করছেন, ধনী মামলাকারীদের সুবিধার জন্য তাদের বিচারগুলো তাড়াতাড়ি নিষ্পত্তি করছেন, ঠিক আছে। অনেক সময় কি হয়, কোনো কোনো ঘটনা বা স্টে অর্ডার যেগুলা পড়ে ওগুলা বিচারের নিষ্পত্তি না হলে আপনি কাজে প্রোগ্রেস আনতে পারবেন না। এটা যেমন ওটা তেমনি। আবার কোর্টগুলোতে কি হয়, আপনার কোর্টটা যখন আপনি লিস্টেড হলেন, আপনার এত নম্বর কেস, ওটা তাহলে পর 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 যায়। তাহলে ওখানে ওনার বিরুদ্ধে উনি অভিযোগ করছেন যে উনি কিন্তু ধনী মামলাকারী যারা ওনাদের বিচারগুলো উনি আগে করে নিচ্ছেন তালিকাতে, সামঞ্জস্য বজায় না রেখে এই ব্যাপারে। তাহলে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তকে কিন্তু চিঠি লিখেছেন সন্দীপ মেহতা। এই জন্য ওইগুলাতে বলছে কার্যনির্বাহী প্রধান বিচারপতি না রেখে ওগুলাতে যেন বিচারপতি দ্রুত নিয়োগ করা হয়, ঠিক আছে।
আমরা জানি সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগেকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। দিল্লিতে লক্ষ্মী যোজনা অভিযোগ নাম বাদের, অর্থাৎ আমরা জানি পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা চলছে এবং সেখানে নাম বাদ, আন্ডার ইনকোয়ারি, বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রসেস দেখা দিচ্ছে। তো দিল্লি সরকার আমাদের এখানে যেমন অন্নপূর্ণা যোজনা প্রত্যেক মহিলাদেরকে 3,000 টাকা মাসিক ভাতা দেওয়া শুরু করেছিলেন, তো দিল্লিতে ওটা লক্ষ্মী যোজনা, ওটাতে 2,500 টাকা দেওয়া হয়েছিল। তো সেইখানেও অনেকের অভিযোগ যে ওখানেও অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে, ঠিক আছে। বিপজ্জনক বাড়ি বিপদ যায় না আইন সংশোধনে, অর্থাৎ কি হয় যে টাউনশিপ বা যে কোনো জায়গাতে মানুষ যখন একটা জায়গাতে বসবাস করা শুরু করে দেয়, মানুষ যখন ভাড়া নেয়, তাহলে এবারে সেই বাড়িগুলা তো পুরোনো আমলের বাড়ি, এখন আবার নতুন করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার ব্যাপার থাকে। এবারে সরকারের তরফ থেকে বাড়ি পরীক্ষা করার পর যদি বলা হয় যে বাড়ি বানাতে হবে, তখন ওনারা হয়তো বলে বসলেন যে আমরা বানাতে পারবো না, আমরা কিভাবে বানাতে পারবো, তাহলে সেক্ষেত্রে সরকার সমস্যায় পড়ছে। আবার যখন ওই বাড়িটা ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন আবার সরকারকে প্রশ্ন করেছে যে আপনারা এতদিন কেন এই বাড়িতে সমীক্ষা করেন। তো এই ব্যাপারে এখন কি সংশোধন আনে সেটাই এখন দেখার বিষয়। টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষে স্টার্ক। আমরা জানি বোলিং টেস্ট র্যাঙ্কিং এতদিন পর্যন্ত জসপ্রীত বুমরা ছিল, কিন্তু এখন জসপ্রীত বুমরার জায়গায় এখন হলেন স্টার্ক, হলেন টেস্ট। ঋষভ মানব চালে জয়ের আশা, অর্থাৎ আমরা ভারত প্রথম ইনিংসে 503 রান, 509 উইকেটে ডিক্লেয়ার করেছিল, তারপরে শ্রীলঙ্কা 290 রান করেছিল, কিন্তু ফলোয়ান বাঁচাতে পারেনি। পরে আবার তাদেরকে ব্যাট করতে দেওয়ার সুযোগ হয়, 229 রানে 6 উইকেট হয়েছে, ঠিক আছে। তার পঞ্চম দিন, তাহলে আজকে দেখার বিষয়। এশিয়ান গেমসে ভারতের ক্রিকেট দল কিন্তু 28শে সেপ্টেম্বর যাবে এবং সরাসরি ওরা কিন্তু প্রি কোয়ার্টার ফাইনালে খেলবে। এশিয়ান গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি 2010 সালে হয়েছে। তো 2022 সালে ভারতের পুরুষ এবং মহিলা দল সোনা জিতেছে, ঠিক আছে। ঠিক আছে, আজকের পেপার বিশ্লেষণ এই পর্যন্তই থাকলো। যদি আমাদের পেপার বিশ্লেষণ ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কালকে আমরা প্রশ্ন দিয়েছিলাম যে আমাদের ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ কে আছেন, গৌতম গম্ভীর। তো আজকে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখবো যে আমাদের বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক কে আছেন, আর 2026-এ এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে, কোন দেশের কোন শহরে। দুটো আজকে হোমওয়ার্ক থাকছে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।